ও বাজি মাডো তৈব দেখা। এখন চিটাগং কিংস আগামীকালকে যাদের ম্যাচ তারা মাঠে নামার আগে ঠিক এরকমই একটা হুমকি দিয়ে রেখেছেন তাদের প্রতিপক্ষদের, কারণ খেলাটা তো এখন তাদের মাটিতে হবে, মানে চট্টগ্রামের মাটিতে, যার কারণে এই হুমকিটা কিন্তু চিটাগং কিংস দিতেই পারে। আর এই হুমকিটাকে আমরা জানান দিয়েই শুরু করছি আজকের বিপিএল দিয়ে বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছেন আমার বন্ধু, আমার সহকর্মী রিয়াসাত আজিম, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, এবং একই সাথে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মুশফিক বাবু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে ওবাজি মাডো থইব দেখা, মানে এক একটা অঞ্চলের এক একটা ভাষা, সিলেটের ভাষা খুব মানে হয়তো অনেকের কাছে কঠিন, বাট শুনতে খুব সুমধুর লাগে। আর এইসব আয়োজন হলে আমরা সিলেটের ভাষাটা শুনতে পাই। চট্টগ্রামে আমরা এরকম কিছু একটা দেখছি, চিটাগং কিংস একেবারে বলে দিয়েছে মাডো থইব দেখা। তো আমরা আলোচনায় যাব, আলোচনায় যাওয়ার আগে একটু মানে ম্যাচগুলিও দেখে নিতে চাই। আগামীকালকে কি ম্যাচ আছে এটা যদি আমরা একটু দেখে নিতে পারি তাহলে আলোচনা করতে সুবিধা হবে। 1টার দিকে ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশাল, চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচ ঢাকা ক্যাপিটালস যারা মাত্র একটি জয় পেয়েছে এখন পর্যন্ত। ফরচুন বরিশাল শিরোপা প্রত্যাশী দল, তারকাবহুল দল, তাদের বিপক্ষে খেলবে। এটা তাদের প্রথম দেখা হবে টুর্নামেন্টে। আর সন্ধ্যের দিকে সন্ধ্যে 6:30টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস আর তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। আমরা আলোচনায় চলে যেতে চাই। মুশফিক বাবু ভাই, মানে সিলেট পর্ব শেষ, চট্টগ্রাম পর্ব শুরু, মানে এই কেমন হবে চট্টগ্রাম পর্বটা? কালকে থেকে খেলা শুরু হচ্ছে, কেমন আশা করছেন উন্মাদনা? দেখেন, যেহেতু ঢাকা এবং বরিশাল কোনো ম্যাচ খেলেনি, কালকেই ফার্স্ট ম্যাচ, এবং আমরা দেখছি যে ফুল বিপিএল উইকেটটা ট্রেমেন্ডাস উইকেট, ব্যাটিং উইকেট, রান হচ্ছে 180, 200, যেটা আমরা আগের বিপিএলগুলোতে দেখতে পাইনি। তো কালকে উইকেটটা কেমন সেটা একটা ফ্যাক্টর। উইকেট যেহেতু অলমোস্ট ঢাকা এবং সিলেট একই রকম হয়েছে, তো আমরাও আশা করব যে উইকেটটা হয়তো ভালো হবে, কারণ এই টি-20 উইকেটগুলো যদি ফ্ল্যাট এবং রান বান্ধব না হয় তাহলে কিন্তু আসলে দেখে মজা পাওয়া যায় না। আর কালকে দুটা ম্যাচে কিন্তু খুবই ট্রেমেন্ডাস একটা খেলা হবে, কারণ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ঢাকা এখন একটা ম্যাচ জিতে এবং অনেক ব্যবধানে জিতে তারা জানান দিচ্ছে যে আমরাও পারি, কারণ আমরা রেসে আসার জন্য তাদেরকে প্রতিটা ম্যাচে জিততে হবে। আর সেক্ষেত্রে বরিশাল খারাপ টিম না, আপনি দেখছেন তারকাবহুল টিম, তামিম আছে, সবাই ভালো খেলতেছে, দেখা যাক। কিন্তু এখন আমার মধ্যে যেভাবে লিটন পারফর্ম করছে বা সাব্বির পারফর্ম করছে, এই পারফর্মের ধারাটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু বরিশালের জন্য আমার মনে কষ্টই হবে। ঢাকাই আমার কাছে ফেভারিট থাকবে এই ক্ষেত্রে। আর এখন দেখা যাচ্ছে সেকেন্ড ম্যাচ কেমন হবে সেটা আরও পরে, আগে আমরা এই কথাটা বলতে পারি যে আমার মনে হয় যে ভালো খেলবে ঢাকা। অবশ্যই রিয়াসাত, ঢাকার জন্য এটা একটা চাপ কিনা, কারণ লিটন পারফর্ম করছেন, তানজিদ হাসান, তামিম পারফর্ম করছেন, আর তারা তো একটা ম্যাচে জয় পেয়েছে। সব কিছু মিলিয়ে মানে ঢাকার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হবে কিনা, মানে ফরচুন বরিশালের অ্যাগেনস্টে। যদিও বা ফরচুন বরিশালে কিন্তু শাহিন আফ্রিদি নেই, কাইল মায়ার্স নেই। শাহিন আফ্রিদি তো একেবারে পারফর্মই করতে পারেননি যে ম্যাচগুলো খেলেছেন। কাইল মায়ার্স তিনি ব্যাট হাতে দারুণ খেলেছেন, কিন্তু বল হাতে একটা ম্যাচেই বল করার সুযোগ পেলেন এবং সেখানেই দলকে ডুবিয়েছেন। যদিও তারপরও মানে কাইল মায়ার্সের ব্যাটিংটা মিস করবে কিনা ফরচুন বরিশাল? সবচেয়ে বড় ব্যাপার যেটা, কাইল মায়ার্সের রিপ্লেসমেন্টে আবার ডেভিড মালান খেলবে যতটুকু আমি জানি। আবার আপনি যদি শাহিন আফ্রিদি হিসাবটা করেন, সেখানটায় ফুলারকে তারা ইনক্লুড করেছে। দিস শুড বি দ্য প্রপার প্র্যাকটিস, না যে ক্রিকেটাররা আসবে যাবে, বাট আপনার প্রপার রিপ্লেসমেন্টটা ওকে থাকবে। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট বলেন, প্ল্যান বলেন, এক্সিকিউশন বলেন, রিপ্লেসমেন্ট বলেন, বরিশাল দে আর আপ টু দ্য মার্ক। বাট ফাইনালি তো আসলে খেলাটা হবে ওই 22 গজে কনক। আর ঢাকার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা যেই চেষ্টাটা ব্রাজিল করেও ব্যর্থ হয়েছে হেক্সা পূরণের, সেখানটায় তারা সফল হয়েছে। টানা 6টা ম্যাচে হেরে ব্রাজিল তো আসলে জিততে পারেনি, 5টা ওয়ার্ল্ড কাপের পরে একটা মোটামুটি ফুল স্টপ পড়ে গেছে। সো ঢাকা এরপরে যে ব্রেক থ্রুটা পেলো, সেটা নিয়ে আসলে কতটুকু আপনি কনফিডেন্ট হতে পারবেন? কারণ তারা যে রেকর্ড করেছে, বিপিএল এ হাইয়েস্ট রানের রেকর্ড, হাইয়েস্ট পার্টনারশিপের রেকর্ড, 2জন উদ্বোধনী ব্যাটসম্যানের একসাথে সেঞ্চুরি, বাংলাদেশের 2জন ক্রিকেটার, এটাও একটা রেকর্ড, 4 ছক্কার হিসাবের রেকর্ড রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি এই রেকর্ডটা করেছেন ডেফিনেটলি একটা দলের বিপক্ষে। ওই দলটা আসলে কোন দল? সো এরকম একটা দলের বিপক্ষে যখন আপনি যত বড় রেকর্ড করেন না কেন, সেটাও একটা রিভার্স আপনার জন্য চ্যালেঞ্জ। কারণ আপনি সত্যিকার অর্থে রিয়েল কম্পিটিটরদের এগেনস্টে যদি আপনি এটা করতে পারতেন, ইট কুড বি মোর ইউজফুল ফর ইউ।
আর আপনি যখন এটা না করে তুলনামূলকভাবে দুর্বল এবং তুলনামূলকভাবে সবচেয়ে সমালোচিত বিতর্কিত একটা দলের এগেইনস্টে করেছেন। অবশ্যই বিতর্ক নিয়ে তো আমাদের কথা হবে, আমরা একটু একদমই। পয়েন্ট টেবিলটা দেখে Exactly. নিতে চাই। বিতর্ক নিয়ে রিয়াসাত আজিম আছে আর বিতর্ক নিয়ে কথা হবে না, এটা তো হতেই পারে না। পয়েন্ট টেবিলটা একবার দেখে নিতে চাই, কারণ আমরা যদি এইসব আলোচনার মধ্যে না থাকি রিয়াসাত আজিম যে কোনো সময় বিতর্কের দিকে নিয়ে চলে যাবে আমাদেরকে। রংপুর রাইডার্স যেটা দেখছি 7 ম্যাচ শতভাগ জয়, 14 পয়েন্ট সবার উপরে। চিটাগং কিংস নিজেদের মাটিতে যারা খেলবে 4 ম্যাচ তারা 3 জয় পেয়েছে, একটা ম্যাচে হেরেছে। পয়েন্ট 6 ফরচুন বরিশালের সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফরচুন বরিশাল যারা কিনা 2টো ম্যাচ হেরেছে এবং দুটোই হেরেছে রংপুর রাইডার্সের কাছে, তারাও 6 পয়েন্ট নিয়েছে। খুলনা টাইগার্স কাল তাদেরও খেলা রয়েছে চিটাগং কিংসের সাথে, তারা 3 জয় নিয়ে 2 জয় নিয়ে তারা 4 পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। আমরা পরের অবস্থানগুলি একটু দেখতে চাই। সিলেট স্ট্রাইকার্স তারা 2 জয় পেয়েছে এখন পর্যন্ত, 4 পয়েন্ট নিয়ে আছে। দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস তলানিতে আছে। টেবিলের লড়াইটা কি জমছে কিনা, মানে আমি যদি রংপুর রাইডার্স যেহেতু এখন পর্যন্ত টুর্নামেন্ট ওপেন আছে এখন পর্যন্ত, কিন্তু তারপরও যে পরের 3টা পজিশন আছে তার জন্য এখনো ফাইট হচ্ছে কিনা রিয়াসাত? আমার কাছে মনে হয় যে মানে ফাইট হবে কি মানে ওই একটা পজিশন নিয়ে, জি। টপ 3 নিয়ে কনক আমার কাছে মনে হয় না যে খুব বেশি ফাইট হবে। চট্টগ্রাম হ্যাট্রিক জয় পেয়েছে, বরিশাল 2টা ম্যাচ হেরেছে রংপুরের এগেনস্টে, তার মানে তুলনামূলক সহজ প্রতিপক্ষের এগেনস্টে রেস্ট অফ দ্য টুর্নামেন্ট তারা খেলবে। রংপুরের হিসাব আমি আসলে এখানে করতে চাই না, রংপুর যা খেলছে। সো এই 3টা দলকে যদি আপনি ধরে রাখেন তাহলে 4th পজিশন, আপনার যদি কোয়ালিফায়ার এলিমিনেটর হিসাব করি 4th পজিশনের জন্য বাকি 4 দলের লড়াই হবে। ওখানটা আমার কাছে মনে হয় আপনি যদি চিন্তা করেন, আমার কাছে খুলনা তারা ভালো করছে না, টানা 3টা ম্যাচে পরাজিত হয়েছে, প্রথম 2 ম্যাচে জয় পেয়েছে, বাট খুলনাকে আমার না কেন যেন ডেঞ্জারাস সাইড মনে হইতেছে। এটার মূল কারণটা যেটা, লাস্ট ম্যাচটা আপনি যদি দেখেন পরাজিত হয়েছে, বাট 18 বলে 22 রান, শেষ পর্যন্ত তারা পারলো না। মেহেদী হাসান মিরাজের দল এক সময় মনে হয়েছিল ম্যাচটা কিন্তু ঘুরে যেতে পারতো, ওই যে ডিরেক্ট থ্রো সেই কোথা থেকে বল মেরেছে সেটা গিয়ে স্ট্যাম্পে লাগলো। সো অনেক নাটকীয়তা ছিল, বাট হয় না। এবার ইউ আর প্লেইং সাচ আ ম্যাচ এগেনস্ট আ টিম লাইক রংপুর যারা টানা 7টা ম্যাচে জিতেছে, সেটা কিন্তু পরাজয়ের থেকে কনফিডেন্স আপনাকে দিবে। সো আমার কাছে মনে হয় যে খুলনা টাইগার্স তুলনামূলকভাবে বাকি দলগুলোর থেকে ব্যালেন্স টু এনশিওর দেয়ার প্লেস ইন টপ 4। বাবু ভাই, আমরা টি-20 ক্রিকেটে সবসময় যেটা চাই যে আমরা স্লগ ওভারে কিংবা একদম ডেথ ওভার বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে আমরা একটা স্নায়ুর চাপটা যাতে সামলাতে পারি। এখন পর্যন্ত রংপুর রাইডার্স তারা গ্লোবাল সুপার লিগেও সেটা দেখিয়েছে, বিপিএলও দেখিয়েছে, এখন পর্যন্ত আর কোনো দল কিন্তু সেটা করতে পারেনি। আমাদের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর মানে রংপুর রাইডার্সকে কি মনে হয় যে কেউ থামাতে পারবে একেবারে সেই কোয়ালিফায়ার্স পর্যন্ত, আর কেউ থামাতে পারবে কিনা? না, এখন যেভাবে খেলছে তারা তো আসলে আনবিটেন স্টিল। সো রংপুর রাইডার্স সত্যিই এখন একটা টিম হয়ে খেলছে তারা। এবং আপনি দেখেন সোহানের সেই ব্যাটিং এবং নামার আগে তার যে বডি মানে তার ইচ্ছা ছিল যে, এবং বডি স্ট্রাকচার ছিল যে আমার মনে হয় সে ম্যাচ সে বের করবে, এবং তাই করেছেও। তো এই যে একটা টিম কম্বিনেশন এবং উইনিং কম্বিনেশন চলছে, সেখান থেকে কিন্তু সবাই একটা ফ্লোতে চলছে। কারণ লাস্ট ম্যাচ খুলনা কোনো অবস্থায় এই ম্যাচ হারার কথা না। 18 বলে 22 রানের কেউ না করতে পারবে, এটা মানে এভাবে হারাটা আসলে ভাবাই যায়নি। কারণ এই টি-20তে 2টা 6 বা 2টা 4 হয়ে গেলে তো ইজি হয়ে গেছে, এবং হয়েও গেছিলো অলমোস্ট, কিন্তু তারা ট্রেমেন্ডাস বোলিং করেছে। আর আমি বলবো যে আমাদের যে উইকেট টি-20টা খেলা হচ্ছে, বিশেষ করে আমাদের সিম বোলাররা তারা কিন্তু এখন শিখছে যে এই যে ব্যাটিং বাধ্য উইকেটে আমি কিভাবে বল করব, আমি কিভাবে ডেড বল করব, আমি কিভাবে বলটা সুইং করব, বা আমি কিভাবে ভ্যারিয়েশন করব, এগুলো কিন্তু তারা আলটিমেটলি শিখছে এবং তারা পারফর্ম করছে। আপনি দেখেন উইকেটের দিক থেকে কিন্তু ফরেনার থেকে আমাদের দেশি সবগুলো এখন মানে হাইস্ট উইকেট টেকার। তো এটা কিন্তু শেখার শেষ নাই, কিন্তু যত তাদের যে বেশি শিখবে তার জন্য। আর কিন্তু বাবু ভাই, মানে ফরেনারদের কথা বলছি আমরা, ফরেনার আছেই বা কারা, কাদের এগেনস্টে আমরা কম্পিট করছে, এটাও আসলে একটু জানার খুব ইচ্ছা। আপনার কি মাঝে মাঝে একটু খারাপ লাগে না যে আসলে কাদেরকে দেখলাম এখন কারা চিনি না যে আমি কোন জায়গায় খেলছে এরা? ওই আপনার পরে গুগল দেখে বোঝা যাচ্ছে যারা গুগল কি বরফ যুগের ক্রিকেটারদের খোঁজ রাখছে? হ্যাঁ, পাথর যুগ, বরফ যুগ, বর্বর যুগ, বেদুইন জমানা, আইলেমে জাহালিয়া, মানে আমরা ওই যে পড়তাম না অনেক প্রাগৈতিহাসিক কালে ডাইনোসর যখন ছিল, প্রস্তর যুগ, ওই সময়টা অনেকে পাথর দিয়ে ক্রিকেট খেলতো। তো এদেরকে হচ্ছে ধরে আনছে আধুনিক যুগে সভ্য করার জন্য বিপিএল গভর্নমেন্ট। আসলে মানে বোঝা যাচ্ছে না। আসলে আমরা এমন সময় বিপিএলটা শুরু হয়েছে, হয়তো এত ফ্যান্টাসি চলছে যার জন্য প্লেয়ার পাইনি, কিন্তু আমরা এটা দেখে অভ্যস্ত না। আমরা সবসময় আপনি গুগল করে পেলেন না, এই মালিকরা কিভাবে পেল? এটা খুব ভালো প্রশ্ন, টাকা কম লাগছে। আচ্ছা বাবু ভাই, ধরেন আমাদের এখানে রাহাকিম কর্নওয়াল আসলো আজকে, খুব একটা মানে
বাজে সংবাদ পেলাম রাকিম কর্নওয়াল তিনি এসেছিলেন সিলেটের জন্য পারফর্ম করতে, কিন্তু তিনি পারলেন না। তিনি অনুশীলনও করেননি ওইভাবে, তিনি অনুশীলনে বেশিরভাগ সময় শুয়ে বসে কাটিয়েছেন। মাঠেও তিনি গিয়েছেন, হয়তো বা ব্যাটিং করেছেন, এক ম্যাচে 18 করেছেন, এক ম্যাচে 4 করেছেন, 4টা উইকেট পেয়েছেন, বোলিং করেছেন। তিনি ইনজুরিতে পড়ে গেলেন হঠাৎ করে, তিনি চলেও গেলেন, সিলেটের জন্য অনেক বড় লস। কিন্তু আদৌ কি রাকিম কর্নওয়াল কি এখন পর্যন্ত মানে ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার কিনা? ক্রিকেটটা কি এত সোজা নাকি? না, আমার কাছে তার ব্যাটটাই বেশি ভালো লাগছে, যে 6 কেজি একটা ব্যাট সে বানিয়ে নিয়ে এসেছে, এবং এটা মনে হয় স্পন্সর ছিল অ্যাকচুয়ালি, যে আমি এই ব্যাট দিয়ে আমি খেলবো। তা আমরা ওই উনার খেলার থেকে ওই ব্যাটটাই আমরা বেশি দেখেছি অ্যাডের। সো উনি খারাপ প্লেয়ার সেটা আমি বলছি না, কিন্তু পারফর্ম করতে তো পারেনি আলটিমেটলি। আপনি দেখেন সে বোলিংটা ভালো করছে, কিন্তু ব্যাটিং তো একদিনও ক্লিক করেনি। আর আসলে প্লেয়ার পাওয়া যাচ্ছে না বলে নিয়ে আসেনি না, কি সমস্যা আমি ঠিক জানি না, কারণ আসলে ওটা তো ইনসাইড ব্যাপার। কিন্তু আমরা খুবই হতাশ যে এরকম আমরা ফরেনার রিক্রুট হয়েছি। অবশ্যই আমাদের বিদেশিরা যেমন মানসম্পন্ন আসছে না, আমরা হয়তো বা বলি মাঠে প্লেয়াররা পারফর্ম করছে, কিন্তু কাদের সাথে পারফর্ম করছে, কাদের এগেনস্টে পারফর্ম করছে, এটা তো একটা প্রশ্ন। আর এতে আমাদের কিন্তু ধরেন বিপিএলে আসরে যে ওভার প্রতি রান যেটা হয় সেটাও কিন্তু আস্তে আস্তে মানে একটু কমে যাচ্ছে। যেমন আমরা এখন দেখছি দলীয় সর্বোচ্চ 254 এই যে মৌসুম, রান রেট 9.02 হচ্ছে, আগেরগুলির থেকে বেশি। কিন্তু তারপরেও কি আমরা মনে হয় যে কোয়ালিটি বিপিএলটা পাচ্ছি রিয়াসাত আজিম? ডেফিনেটলি না। আপনি যদি খেয়াল করে দেখেন, যে আমরা বলছি ক্রিকেটার পাচ্ছি না, অন্য লিগগুলো কিন্তু অ্যাট এ টাইম চলতেছে, শুরু হচ্ছে, এরকম একটা অবস্থায় সাউথ আফ্রিকার কথা আমরা বলতে পারি, ইউএর কথা আমরা বলতে পারি। সেম টাইমে ধরেন এই লিগগুলো যখন হচ্ছে, তারা ঠিকই ক্রিকেটার পাচ্ছে, সেখানটায় ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটাররা ঠিকই খেলছে, কমিটমেন্ট বিপিএল এর সাথে কেউ করছে না, অন্য জায়গায় করছে। এটার মূল কারণটা হচ্ছে কি, যে এখানে আসলে কোনো কিছুই পেশাদার না, এই জায়গায় আসলে খেলতে হয়। আপনি দেখেন না, বিপিএল এ কোনো একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির দলের নাম আপনি যদি মনে করার চেষ্টা করেন, আপনি বলতে পারবেন না। হ্যাঁ, এক সিজনে এক এক রকম নাম। তার মানে কি, এক এক রকম নাম দিচ্ছে হচ্ছে কারণ নেমিংটা করে কি বাপ মায়েরা করে। বাপ যখন চেঞ্জ হচ্ছে, ধরেন দলের মালিক যখন চেঞ্জ হচ্ছে, তখন তো নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এরকম এতবার যদি আসলে পিতৃত্ব চেঞ্জ হয়, সেখানটায় আসলে সন্তানদের অবস্থা কি হবে তো বোঝাই যায় না। তা তো অবশ্যই। তারপরও যে বিদেশিরা আসছেন, ধরেন শাহিন আফ্রিদি চলে গেলেন, কাইল মায়ার্স বিপিএলে খুব পরিচিত নাম, তিনিও চলে গেলেন। আর অন্য টিমে যারা আসছেন, যেমন মনে করেন আমরা দেখলাম কামিন্স, বিপিএল আসছেন কামিন্স, নিউজগুলো এখন এরকমই তো হয়। বিপিএল আসছেন কামিন্স, দেখে কিন্তু খুশি হয়ে যাওয়ার মতো, আরে প্যাট কামিন্স নাকি, কিন্তু দেখা গেল উনি মিগুয়েল কামিন্স। মানে এই জিনিসগুলো মাঝে মাঝে একটু মিসলিডিং হয় কিনা রিয়াসাত, মানে অনেক খুশি হয় মাঝে মাঝে, খুবই মনটা খারাপ হয় জানেন, যে যখন ভাবি যে আজকে একটা দারুণ রিপোর্ট বানানোর চেষ্টা করব, কিন্তু এই মিগুয়েল কামিন্সের যে উনি বলছিল যে আসলে গুগল করেও তার দেশের ভূগোল বোঝা যায় না, মানে কোথা থেকে তিনি আসলেন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে যারা আসলে এই পিকিং এর সাথে জড়িত বিভিন্ন দলের, এরা যে আসলে ওস্তাদ এদেরকে খুঁজে বের করার জন্য, এই মিগুয়েলদের নাম শুনলে এটা বোঝা যায়। আপনি একটু আগে বলছিলেন, আমরা যখন অফ রেকর্ডে ছিলাম, যে মুশফিক বাবু ভাই আসলে লেজেন্ডস লিগে এদেরকে পান কিনা। তো লেজেন্ডস লিগ যেটা হয় কনক, ওখানটায় তো অনেক দেশের লেজেন্ডরা খেলে, মিগুয়েল টিগুয়েলরে তো মনে হয় না পান না। মানে বাবু ভাই আপনার লিজেন্ডস লিগে যে খেলেছেন, তেমনও কয়েকজন কি এখানে আছেন লিগে তারাও আসেন না এরকম। এবং মিগুয়েল কামিন্স তার লাস্ট ম্যাচটা যে কোনো পর্যায়ের একটা টি20 ম্যাচ, সেটাও খেলেছেন 5 বছর আগে কনক। মানে 5 বছর আগে উনি যখন লাস্ট ম্যাচটা খেলে, তখন যদি কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীতে, সে এখন নার্সারিতে পড়ে। যাক, রিয়াসাত আজিম তাও তো একটু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন, আমরা তো গুগল করেও পাই না মিগুয়েল কামিন্স কে, মিগুয়েল কামিন্স কিংবা কে কামিন্স, আমরা তো পাই না ওইভাবে। আমরা আরও কথা বলবো বিপিএল নিয়ে, আরও কথা আমাদের বলতে হবে, অনেক কথা জমে আছে। রিয়াসাতের প্রিয় সাবজেক্ট বিতর্ক, সেটা তো পড়েই রয়েছে। তো বেলামে প্রেজেন্টস ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। কথা বলছিলাম আমরা বিপিএলের চট্টগ্রাম পর্ব নিয়ে। তবে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগে কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে গেছে, আর এই বিতর্কটা নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে, কারণ এই বিতর্কটা এই বিপিএলের যে আসর, সেই আসরে একটা কালিমা লেপন করে দিতে পারে। আমাদের সাথে কিন্তু স্টুডিওতে আছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম, এবং একই সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিক বাবু। আমরা কথা বলছিলাম বিপিএলের এই কালকের খেলাটা নিয়ে। তবে তার থেকে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আজকে সকাল থেকে। রিয়াসাত আজিম, আপনি নিশ্চয়ই শুনেছেন দুর্বার রাজশাহীর, সবসময় রাজশাহীর সাথে এমনটা হয়, মুশফিক বাবু হয়তো একটু মনক্ষুণ্ণ হবেন, কারণ রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে প্রতি সিজনেই কোনো না কোনো অভিযোগ তো থাকেই। রিয়াসাত আজিম, দুর্বার রাজশাহীর যে পেমেন্ট ইস্যুসটা নিয়ে
যে সেটা অনেক প্লেয়ার পেমেন্ট পায়নি, কিছু ক্রিকেটার তারা সব সাংবাদিকের সাথে সম্ভবত আপনার সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, তারা হুমকি দিয়েছে ট্রেনিং বয়কট করার বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন, ঘটনাটা কি হচ্ছে? মানে সবচেয়ে দুঃখজনক হলো সত্য কি যে পেমেন্ট তো পেমেন্ট, এই গত 10 দিনের টিএডি এর টাকা যেটা ধরেন 5,000 টাকা পার ডে, এই টাকাটা পর্যন্ত দুর্বার রাজশাহী কোনো ক্রিকেটারকে দেয় নাই। মানে যে টিমে তাসকিনের মতো স্টার আছে, তাসকিনের মতো স্টার রয়েছে এবং তাসকিন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে টিমের সদস্য, জি উইজডেনের বর্ষসেরা টিমের ওয়ানডে টিমের সদস্য তাসকিন আহমেদ, এবারের আসরের লিডিং উইকেট টেকার তাসকিন আহমেদ, বিপিএল এর বেস্ট বোলিং ফিগারের মালিক তাসকিন আহমেদ, ওয়ার্ল্ডে যত লিগ টি20 লিগ হয় স্বীকৃত তার মধ্যে 3rd বেস্ট বোলিং ফিগারের মালিক তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের মতো ক্রিকেটার যেই দলে, সেই দলের ক্রিকেটাররা মতিউরের ছাগল বিক্রি করলে যে টাকা আসে সেই টাকাও পায় নাই। খুবই দুঃখজনক যে মতিউরের হেডলাইন পড়ছিলেন না, 15 লক্ষ টাকার ছাগল, তাই না? ওই ছাগলটা যদি আপনি বেচা দেন কোনো খামারির কাছে, তারপরেও হয়তো 15 না পাইলেও 12 লাখ টাকা পাবে। ক্রিকেটাররা এখন পর্যন্ত 1 পয়সা পায়নি। ক্রিকেটাররা যে বাইরে খায় টিএডি এর টাকা, সেটা নিজের পকেট থেকে খেয়ে তারপরে হচ্ছে হোটেলে ঢুকে। আমরা শুরু থেকেই দেখছিলাম যে বলা হচ্ছে দুর্বল রাজশাহী নয়, এটি দুর্বল রাজশাহী। অনেকে তাদের ট্র্যাকস্যুট নিয়ে কথা বলছিল, ইভেন সবচেয়ে বাজে পার্ট যেটা দলটির প্লেয়াররা তাদের কিট ব্যাগও পাননি প্রপারলি। তো এইটা কেন হচ্ছে, মানে কারা এই টিমটা করলো আর বিপিএল কিছুই জানলো না? কনক, মানে আমি জাস্ট একটা আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট এমনি যদি একটু শেয়ার করেন, অ্যাকাউন্ট নাম্বার বলার দরকার নেই। না, আমার তো স্যালারি যে ব্যাংকে হচ্ছে, এখন আমি যদি বলি ওই ব্যাংকের কথা তাহলে তো বিজ্ঞাপন হয়ে যাবে। বিজ্ঞাপন হয়ে যাবে, আমরা ব্যাংকের কথা বললাম না। এখন আপনি ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিলেন, আমি চাইলেই কিন্তু আপনাকে টাকা ট্রান্সফার করে দিতে পারি। একটু পরে আপনি মেসেজ পাবেন যে আপনার কাছে টাকাটা এসেছে। জি, পেমেন্ট নিয়ে কি বলা হচ্ছে জানেন? খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি আজকে যোগাযোগ করার চেষ্টা করেছি ওদের সাথে, কারণ তাদের মালিকের একজন আত্মীয় সে খেলা দেখতে গিয়ে বলের আঘাত পেয়েছে, তাকে নিয়ে থাইল্যান্ডে যাওয়া লাগছে এবং থাইল্যান্ডে যাবার কারণে মালিক দেশে নেই, ব্যাংকের অফিসার মালিককে ফোন করে পাইতেছে না, কারণ তার ওই নাম্বারে রোমিং ওপেন করা নাই, এই কারণে নাকি টাকা দেওয়া যাচ্ছে না। কত অদ্ভুত যুক্তি হইতে পারে, অথচ টুর্নামেন্ট শুরুর আগেই 25% অ্যাডভান্স করার কথা বিফোর স্টার্টিং দ্য টুর্নামেন্ট। এখন সেই অ্যাডভান্সটা কি করা হয়েছিল কিনা, কিনা ফ্র্যাঞ্চাইজি যে মানির যেটা ওইটা কোনো চেক দেওয়া হয়েছিল কিনা? 1 পয়সা দেওয়া হয়নি, ব্যাংক গ্যারান্টির যে চেক দেওয়া হয়েছে। আমরা একটা চেক দেখে নিতে চাই, আমাদের হাতে একটি চেক এসে পৌঁছেছে, সেই চেকটি দেখতে চাই যেটা কিনা বিসিবি কে দেওয়া হয়েছিল। এই চেকটি হচ্ছে প্রাইম ব্যাংকের চেক এবং এখানে লেখা আছে পে টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অঙ্কটা হচ্ছে 24 লক্ষ টাকা। এর নিচে একজনের স্বাক্ষর আছে, এমডি আমিনকে, আমি যদি ভুল না করি তিনি সম্ভবত আমিন খান, তাই কি? আমিন খান সিসিডিএম এ আগে ছিল, ব্রাদার্সের কর্মকর্তা, এখন অতটা আসলে তার ওই জায়গায় ইনভলভমেন্ট নেই। দুর্বার রাজশাহীর সাথে তার একটা বিশাল সখ্যতা। আমি জাস্ট একটা প্রশ্ন করি যে আপনার একটু আগে বললেন না যে আপনার স্যালারি কোন অ্যাকাউন্ট থেকে কোন ইয়ে থেকে আসে, তো এটা কে পাঠায় আপনাকে? আপনার অফিস পাঠায় নিশ্চয়ই। আমরা প্রডিউসারের অ্যাকাউন্ট থেকে আপনি পান না, আমার অ্যাকাউন্ট থেকে আপনি পান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রফেশনাল ক্রিকেট বোর্ড যাকে বলা হয়, 1400 কোটি টাকার এফডিআর রয়েছে এদের কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিপিএল এর কোনো একটা ফ্র্যাঞ্চাইজির জন্য ব্যাংক গ্যারান্টির টাকা বা ব্যাংক মানির টাকা একজন পার্সনকে দিতে পারে। দুর্বার রাজশাহী দলটা তো কোনো ব্যক্তি কেনে নাই, এটা একটা ভ্যালেন্টাইন্স গ্রুপ, সেই গ্রুপ হচ্ছে বিট করেছে, কিনেছে, এই তো ঘটনা। চেক আসবে ভ্যালেন্টাইন্স গ্রুপ থেকে, চেক আসতেছে মিস্টার আমিন কের কাছ থেকে এবং বিসিবি, এবং যিনি কিনা এর আগে অভিযুক্ত হয়েছেন প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার জন্য। ব্রাদার্সের এরকম ঘটনা আজকে নতুন না, এবং তিনি নাকি অরিজিনাল সাইনটাও করেন না, এরকম অনেকেই বলে যে আসলে চেকের মধ্যে যে সাইনটা থাকে এটা অরিজিনাল, মানে অনেক এগুলো রূপ কথা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা একটু চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন এবং তিনি দুর্বার রাজশাহীর যে টিম হোটেল সেখানেই থাকার কথা, সেখানে দুর্বার রাজশাহীর মালিক পক্ষ আসার কথা, তিনি এসেছেন কিনা শাহান পাপন যদি একটু বলতেন। প্লেয়াররা তাদের যে ডিউ পারিশ্রমিক সেটার ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা শাহান পাপন? ধন্যবাদ কনক মাহমুদ। আসলে এটা বডি শেমিং নাকি টিম শেমিং হবে সেটা আসলে বলতে পারছি না, তবে কিন্তু বলতেই হচ্ছে যে দলটা আসলে ক্রিকেটারদের পেমেন্ট পরিশোধ করতে পারে না কিংবা একটা সার্টেন অ্যামাউন্টও দিতে পারে না, হাফ অফ দ্য টুর্নামেন্টে গিয়ে তারা তাদের ক্রিকেটারকে চট্টগ্রামের রেডিসন হোটেলে রেখেছে, অর্থাৎ মানে 5 তারকা হোটেলে রেখেছে। ওই হোটেলের টাকা কি দিতে পারছে? এটা একটা ভালো রিপোর্ট হতে পারে। একটা কথা বলতে চাই যে চেকটা নিয়ে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, সেই চেকটা
যেটা বলতে চাচ্ছিলাম যে চেকটার ছবি কিছুক্ষণ আগে দেখালেন, সেই চেকটা আমার হাতেও এসেছে। সেখানে আমিনকের কথা বলা হয়েছে, 24 লাখ টাকার কথা বলেছে। একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে বিপিএল এর ব্যাংক গ্যারান্টি কত, সেটা 8 কোটি টাকা নির্ধারিত ছিল যে টিমগুলোকে ব্যাংক গ্যারান্টি হিসেবে বিসিবিকে দিতে হবে 8 কোটি। সেটাতে যখন অপারগতা প্রকাশ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেটা 8 কোটি থেকে নামিয়ে 3 কোটি করা হয় এবং সেই 3 কোটি টাকার 25% টুর্নামেন্ট শুরুর আগে বিসিবিকে পে করতে বলা হয়েছিল। সেই 25% কিন্তু অনেকেই পে করেননি, ম্যাক্সিমাম টিমই পে করেননি। এটা একটা তথ্য যেটা আমি বিসিবি থেকে পেয়েছি। এখন কথা হচ্ছে যে সেই 3 কোটি টাকার 25% কিন্তু আসলে 24 লাখ টাকা হয় না, 75 লাখ টাকা হয়। এখানেও একটা গরমিল দেখতে পাচ্ছি আমরা। কিন্তু সেই চেকটা প্রসঙ্গে এই কথাটা বলছিলাম এই কারণে যে আমিনকে চেকের মাধ্যমে বিসিবিকে পে করেছে, বিসিবি কেন সেই টাকাটা গ্রহণ করলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি আমিন খানের সম্পৃক্ততা না থাকে ওই ফ্র্যাঞ্চাইজিটার সাথে, বাইরের কোনো একটা লোক এসে টাকা পে করলো আর আমি নিয়ে নিলাম, ব্যাপারটা বোধহয় আদৌ সেরকম না। বিসিবি একটা পেশাদার প্রতিষ্ঠান, তবে পেশাদারিত্বের প্রশ্নে বিপিএল আসলে কোন জায়গায় অবস্থান করছে সেটা নিয়ে বোধহয় রিয়াসাত আজিম সারাদিন গবেষণা করে থাকেন, সেটা তার ব্যাপার। তবে রিয়াসাতকে একটা কথা বলতে চাই, রিয়াসাত কথায় কথায় আসলে হেলাল হাফিজ এসে যায়, আর কে দেবে আমার মতো আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট। রিয়াসাত, বিপিএল এর কি সব কিছুই নষ্ট হয়ে গেছে? আমিও হেলাল হাফিজের মতো করে উত্তর দিতে চাই, নিউট্রন বোমা বোঝো, বিপিএল বোঝো না। আচ্ছা পাপন, একটু জানতে চাচ্ছিলাম যে এখন ক্রিকেটারদেরকে কি তথ্য দেওয়া হয়েছে, ক্রিকেটারদেরকে কি তথ্য দেওয়া হয়েছে এই ইয়ের জন্য, মানে এই পারিশ্রমিক নিয়ে আদৌ মালিকপক্ষের কেউ এসেছেন কিনা? কনক, সেটাই বলতে চাচ্ছিলাম। কিছুক্ষণ আগে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ চট্টগ্রামে এসেছেন। ফাইট ডিলের কারণে তিনি আসলে তার আসার কথা ছিল বিকেল 4টায়, তিনি 6টার কিছু আগেই চট্টগ্রামে এসেছেন এবং এসেই কিন্তু আসলে রেডিসন হোটেলে ঢুকে গেছেন। আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, তিনি আসলে মালিক পক্ষ এবং ক্রিকেটার তাদের সাথে বসবেন একটা সুরাহা করার জন্য। নিশ্চিতভাবেই যেটা আমরা এর আগেও শুনতে পেয়েছি, মালিক পক্ষ থেকেই আসলে কি বলবে এটাকে, তারা আসলে রেকর্ডে বলেননি, অফ রেকর্ডে যেটা বলেছেন সেটা হচ্ছে যে 16 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া ছিল, যে 16 তারিখে তারা আসলে মধ্যে পরিশোধ করতে হবে। তারা যেটা বলছেন যে বাংলাদেশের কালচার অনুযায়ী একেবারেই 11th আওয়ারে না গিয়ে কোনো কিছু শুরু হয়েছে ব্যাপারটা সেরকম না, সুতরাং সামনে আরও একটা দিন যেহেতু আছে এর মধ্যে পরিশোধ হয়ে যাবে। তারা আমাদেরকে এইরকম একটা তথ্য জানিয়েছেন। তবে বুঝতে পেরেছি, আমরাও আশা করি যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে পারিশ্রমিক সংক্রান্ত। শান পাপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুশফিক বাবু ভাই, এই যে এত হতাশা দুরন্ত, মানে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে এর আগের সিজনগুলো তো অভিযোগ ছিল, নানা রকম অভিযোগ ছিল, মানে হতাশা লাগারই কথা। আপনি রাজশাহীর একজন ক্রিকেটার, কেন এগুলো হয়? আর এই যে ফ্র্যাঞ্চাইজিগুলি যারা নেন, তারা কি আপনাদের সাথে কিংবা পাইলট ভাইদের সাথে আদৌ কি যোগাযোগ করেন, এই ব্যাপারে কোনো পরামর্শ সম্পৃক্ত করার চেষ্টা করেন? না, আলহামদুলিল্লাহ যে আমরা নাই, আদারওয়াইজ আমাদের সাথে নামটা এই খারাপের জায়গায় পড়ে যেত না। তারা কখনোই যোগাযোগ করে না। তবে উচিত, আমরা যে ন্যাশনাল প্লেয়ার আমরাও টিমের সঙ্গে থাকতে চাই, বা আমাদের যদি কোনো বুদ্ধি পরামর্শ, ছোট্ট বুদ্ধি পরামর্শ লাগে, সেটাও আমরা হেল্প, হয়তো আমরা ফিনান্সিয়াল হেল্প করতে পারবো না, কিন্তু আমাদের মেধা দিয়ে আমরা কোনো হেল্প করতে পারবো। ফিনান্সিয়ালি হেল্প করতেছে। আর যেটা বলছি যে আসলে এটা খুবই দুঃখজনক, একটা প্লেয়ার তারা খেলবে পারিশ্রমিক নিয়ে। আপনি যদি খেলার আগেই চিন্তা করেন যে আমার টাকা আসছে না, আমি কিভাবে খেলবো, তো এটা আসলে দুঃখজনক। সে খেলবেন না, টাকা চিন্তা করবে। এবং এটা একটা ইমেজের ব্যাপার। আপনি দেখেন, এটা ফরেনার যারা আসছে তাদের কাছে আমাদের মানে ইমেজটা কোথায় যাচ্ছে, তো সত্যি দুঃখজনক। অবশ্যই, আবার যে ফরেনাররা আসছে তাদেরও ইমেজটা আসলে ঠিকমতো জমছে না। আমরা আরেকটা বিরতি দিব, ফিরে এসে আরও কথা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল দিয়ে, বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন রিয়াসাত আজিম এবং মুশফিক বাবু। আমরা কথা বলছিলাম বিপিএলের যে দুরবস্থা সেটা নিয়ে। রিয়াসাত, আর একটু কথা বলতে চাচ্ছিলাম বিপিএলের এই সিচুয়েশনটাই নিয়ে। মানে এই যে এত কি বলে অব্যবস্থাপনা, আমরা চেষ্টা করি, আমাদের কর্মকর্তারা অনেক সময় মাইক্রোফোনের দাঁড়ালে বলে না সব ঠিক আছে, সব কিছু ভালো মতো চলছে, কিন্তু এই যে এই ঘটনাগুলি কি আমাদের যারা ভালো ক্রিকেটার আসতে চান তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান কিনা, যেই বিদেশি প্লেয়ার যারা কিনা আসতে চান তাদের জন্য? বিদেশি প্লেয়ার কনক, টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় না এখন কেউ আসতে চায়। আপনি স্ট্যান্ডার্ড ক্রিকেটার কয়জন বিপিএল আপনি দেখেন বিপিএলে, যে আপনি একটু আগে বললেন যে মিগুয়েল কামিন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে
রাকিন কর্নওয়াল, মানে আমাদের ক্রিকেটারদের আপনি স্ট্যান্ডার্ডটা আপনি দেখেন যে কাদেরকে আসলে মানে খুলনা একজন ইংলিশ ব্যাটারকে সাইন করিয়েছেন। হ্যাঁ, আমাদের এখন এমন একটা অবস্থা, অনেক সময় আমরা খবর পাই ইংলিশ ব্যাটারকে সাইন করালো খুলনা টাইগার্স, আমরা মনে করলাম কে না কে, যে দেখলাম তার নামও কখনো শুনি নাই, তাকে কখনো দেখিও নাই ইভেন। মানে সিস্টেমটা আপনি দেখেন না যে টাকা হয়নি কেন, প্লেয়ারদেরকে পেমেন্ট দেওয়া যায়নি কেন, কারণ হচ্ছে স্বামী বিদেশ, মানে হচ্ছে মালিক নেই, মালিক বিদেশ। মালিক বিদেশ। আপনি চিন্তা করতে পারেন এটা কত একটা বাজে যুক্তি, কারণ এরকম একটা টিম ফ্র্যাঞ্চাইজি, এখানকার সিগনেটরি তো একজন হবে না। সিগনেটরি কি একজন হবে? সব সিগনেটরি বাংলাদেশের বাইরে চলে গেছে। ফাইজলামের একটা সীমা থাকে, এটা তো পার্সোনাল চেক না ভাই। সো এই যে ফাইজলামিগুলো হয় এবং এই ফাইজলামিগুলোকে আমরা একসেপ্ট করি, আমরা রিপোর্ট বানাই, নিউজ করি, এদেরকে প্রোটেক্ট করি, এরপরে দেখবেন এরা এই যে তাপে পড়ছে না, এখন তো জলীয় বাষ্প হয়ে উড়ে দৌড়ানির উপরে আছে, আগামীকাল টাকা পে করে দিবে, এরপর সব ঠান্ডা হয়ে যাবে। ভাই এই রকম দলকে, এই রকম ফ্র্যাঞ্চাইজিকে আপনি আজীবনের জন্য নিষিদ্ধ করবেন, এর এখানটা থাকবে কেন? গত বিপিএলে খেলেছে যে ক্রিকেটাররা, লোকাল ক্রিকেটার, এই মুহূর্তে আপনি যদি চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করে এখানে দেখাতে পারবো, আমার বিশ্বাস আপনি সেটা পারবেন। তাদের অন্তত 10 জন ক্রিকেটার পেমেন্ট পায়নি কনক লাস্ট বিপিএলে। জি, আপনার শ্রম, আপনার ঘাম, সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে আকাশে চলে গেছে, বর্ষা এসেছে, আবারও মাটিতে পড়েছে বৃষ্টি হয়ে, আপনি টাকা পান না, এটা হইতে পারে? ক্রিকেট বোর্ড করে। এর আগের বারও তো এই ঘটনাগুলো ঘটে, আর এটা কি এই কারণেই ঘটে যে বেশিরভাগ ক্ষেত্রে সবসময় গ্যারান্টার বিসিবি থাকে, এই জন্য কি ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি সুযোগ পেয়ে যায়? মজার ব্যাপার কি, বিসিবি গ্যারান্টার থাকে, কিন্তু বিসিবিও তো ওই গ্যারান্টারের রোলটা প্লে করতে পারে নাই। আপনি যদি কারো লোনের গ্যারান্টার হন, ব্যাংকের ফোন পেতে পেতে সে যদি শোধ করতে না পারে, অস্থির অবস্থা হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি গ্যারান্টার হয়ে থাকে, যদি না গ্যারান্টার, তাহলে লাস্ট এডিশনে ক্রিকেটারদের পাওনা এখনো পরিশোধ হয়নি কেন? গ্যারান্টারের তো সেই টাকাটা দেওয়ার কথা। 1400 কোটি টাকা আছে, আমার 3টা জিম নাই, আমার 5টা মাঠ নাই, আমার একটা ঘোড়ার ডিমের বিপিএল আছে, এবং সেই বিপিএলে এরা এসে এইসব 2 নাম্বারই করে। এটা আসলে মানে এটা অনেক সময় অনেকে মনে করতে পারে যে রিয়াসাত হয়তোবা জিনিসগুলো মন থেকেই বলেন, কারণ একটা ক্ষোভ চলে আসে। মুশফিক বাবু ভাইয়ের ক্ষোভ আছে সাবেক ক্রিকেটার হিসেবে, কিন্তু মুশফিক বাবু ভাই সেটা বলতে পারেন না, কারণ এখন ক্রিকেট থেকে অনেক দূরে আছেন, নিজের যে চাকরি জীবন নিয়ে ব্যস্ত আছেন। তারপরেও বাবু ভাই যখন শুনেন যে শুধু বিপিএল না, তো এই প্রিমিয়ার লিগেও সেম ঘটনাগুলি ঘটে, তারপরও এই যে এই জিনিসগুলো যে চলে আসছে, কোনো কি পরামর্শ দিবেন বিসিবিকে? আসলে আমরা তো মানে সত্যি কথা একটা দেওয়ালের মধ্যে আটকে আছি। আপনার কোড অফ কন্ডাক্ট বলে একটা কথা আছে, যার জন্য কেউ কিছু বলতে পারে না। আপনি খেলবেন না, আপনার ওই একটা হাতুড় দিয়ে আপনার মাথার উপর টক 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 করে মারবে। এটা আজ থেকে না, আমরা যখন লিগ খেলেছি তখনও ওই চেক বাউন্স হয়েছে, তখনও আজকের টাকা কালকে দিচ্ছি, এবার খেলে নে পরের দিন দিচ্ছি, বা ঘরে আটকে রাখছে পরের সিজন যাতে আপনি অন্য জায়গায় না খেলতে পারেন। এটা হয়েছে ক্লাব ক্রিকেটে অনেক বেশি হয়েছে, এখন বিপিএল হচ্ছে। তো আমি যেটা বলবো যে এগুলোতে বেরিয়ে না আসলে সত্যি বাংলাদেশ ক্রিকেটের উপরে নিয়ে যাওয়া কঠিন। ঠিক আছে, আমার মনে হয় এগুলো থেকে বেরিয়ে আসে, প্লেয়ারদেরকে আপনি সম্মান করেন, প্লেয়ারদেরকে আপনি ওই ফ্যাসিলিটি দেন, তারা জান ভরে খেলবে। মানে বিপিএল কে আমরা যে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে যাচ্ছি এই 10 বছরে, যেটা পারি নাই, সেটাও নিশ্চয়ই হচ্ছে না। এটা তো অনেক বড় ব্র্যান্ড, অনেক বড় ব্র্যান্ড, রাইট? বিপিএল সবাই জানে, বিপিএল এগুলো হয়। আচ্ছা, তবে এটা হওয়া উচিত না, এটা কাম্য না, কারণ আমরাও যখন বাইরে যাই তখন আমাদের ইমেজ নষ্ট হয়। বা বিপিএল সম্বন্ধে যখন একজন বলে যে আমি টাকা পাইনি, একজন ফরেনার ওভারসিজ বলে, এবং বাইরেও বলছে যে আমরা গতবারের বিপিএলে টাকা পাইনি, লোকাল ক্রিকেট প্লেয়াররা বলছে, তারা বলতে পারে না, তারা হয়তো চুপ করে নক করে যে স্যার আমার টাকাটা ব্যবস্থা করা যায় কিনা, কারণ এটা দায়িত্ব ক্রিকেট বোর্ডে থাকে। কিন্তু আপনি প্রেসার দিয়ে কাউকে কিছু বলতে পারবেন না, কারণ কেউ কারো দায়িত্ব নেয় না অ্যাকচুয়ালি। খেলা শেষ, থ্যাংক ইউ। এটাই অনেক সময় মানে অনেকে ঘুরতে পারে, অনেকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামতে হয়, যেটা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আমরা দেখেছি গতবারে। বাবু ভাই, আপনি এবারে সিজনটা তো ফলো করছেন, ফলো করে আসছেন, আপনার কাছে এখন পর্যন্ত সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটি মনে হয়েছে, যেটা কিনা দেখে আপনার কাছে মনে হয়েছে না এটাই বিপিএল, এটা বিপিএল হওয়া উচিত? দেখেন, রাজশাহী ঢাকার যে ম্যাচটা হলো, ট্রেমেন্ডাস ব্যাটিং দেখেছি আমি, কিন্তু তার বোলিংয়ের মান আমার কাছে মনে হয়েছে সাসপেক্ট। ঠিক আছে, যেটা কিনা মানে রিয়াসাত বললেন, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 254 রান টি20-তে অনেক রান, এবং আমি যদি ইচ্ছা করি তাহলে আমার মনে হয় ইচ্ছা করলে এত রান দেওয়া যায় না। যে একজন লেফট হ্যান্ডেড ব্যাটার ব্যাটিং করতেছে, ওয়াইড করতেছে, ওই লেগ হ্যান্ডেড ব্যাটারের
লেগ সাইডের এত বাইরে যে উনাকে যদি আমি ঘুরায় রাইট হ্যান্ডার বানায় ফেলি তারপরও সেটা ওয়াইড হোয়াইট হবে। হ্যাঁ, আপনি বুঝতেছেন? এরকম হোয়াইট হইছে ভাই, এটা হইতে পারে না, এটা তো এটা হচ্ছে এই জিনিসগুলো এটা হচ্ছে। তার মানে কি আপনি বলছেন যে শুধুমাত্র এই বেতন কিংবা বিদেশি এইসব বিতর্ক নয়, আরো কিছু অবশ্যই। জিনিস এগুলো কুকআপ হচ্ছে ভেতরে ভেতরে এগুলো নাকি? সাসপেক্ট হওয়ার মতো, এবং আমি আপনাদেরকে বলছি, এই শো থেকে আমি বলছি, অলরেডি আইসিসির কাছে সাসপেক্টেড ঘটনা এগুলোর ব্যাপারে অফিসিয়াল স্টেটমেন্ট গেছে। আমি এই যে এখানে অফিসিয়ালি বলছি, মানে এটা কি আপনার ইন থেকে গিয়েছে নাকি বিসিবি কিংবা পার্টিকুলার ক্রিকেটাররা করেছে? পার্টিকুলার ক্রিকেটার? অফকোর্স আমি জানি, পুরোটা আমি জানি, আই ক্যানট ডিসক্লোজ, কারণ তারা টার্গেট হয়ে যাবে। আচ্ছা, ফরচুন বরিশাল রংপুরের ম্যাচটা যেটা, ওইটা কি বলবেন যে সব কিছুর মধ্যে থেকে একটু আলাদা ছিল, যেটা লাস্ট ওভারে 26 দরকার ছিল নুরুল হাসান সোহানের যে ক্যাপ্টেন্সি কোয়ালিটি, সেটা নিয়ে কি কিছু বলার আছে কিনা? না, স্টিভেন নাস ব্যাটিং করেছে, ব্যাটিংটা আপনি দেখবেন যে খুবই ভালো ব্যাটিং করেছে। আমার কাছে তাই মনে হচ্ছে তার বডি মুভমেন্টটা অন্যরকম ছিল ম্যাচ উইনিং করার জন্য, কারণ তার একটা উইনিং কম্বিনেশনে ছিল। আমার কাছে ওটা মনে হয়নি, তার মনে হচ্ছে যে সে বলের মেরিট অনুযায়ী খেলেছে এবং এগ্রেসিভ খেলেছে, দ্যাটস ওয়াই আমার মনে হয় সে জিতেছে। আমরা লিটন দাসের সেঞ্চুরি দেখলাম, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি দেখলাম, নুরুল হাসান সোহানের লাস্ট ওভারে এই পারফরমেন্সটাও দেখলাম, কিন্তু একটাই দুঃখ যে বিপিএল, শুধু ন্যাশনাল টিম না, বিপিএলও এই ধারাবাহিকতাটা থাকে না। এই লিটন দাস সেঞ্চুরি করলেন, আবার কয় ম্যাচ যে পারফর্ম করবেন না তার কোনো গ্যারান্টি নেই। এই জিনিসটা থেকে বেরোয় আসা উচিত কিনা? অবশ্যই লিটনের তো আমরা বারবার সব জায়গায় বলছি, লিটনের চুজিং অফ দ্য বল খুবই খারাপ। লিটন তো ট্রেমেন্ডাস প্লেয়ার, কিন্তু কোথায় আপনি দেখেন এতগুলো ম্যাচ সে ফ্লপ এবং একই ভুল ডেইলি করছে। যে আপনি ভুল থেকে যদি শিক্ষা না নেন, অন দ্য রাইজ খেলে সে যতদিন খেলে, যতক্ষণ খেলে, আমাদের তো চোখকে মনে হয় ক্রিকেটটা কত ইজি, কারণ লিটন খেলছে এবং যেদিন খেলবে সে ও এগেনস্ট টিম সেদিনকে উড়ে যাবে। কিন্তু এটা কয়দিন, তা আমরা চাই যে লিটন অনেক বেশি খেলুক, যে পারফর্ম করবে বাংলাদেশ টিমকে অনেক উপরে নিয়ে যাবে। অবশ্যই। আমরাও একদম শেষের দিকে চলে এসেছি। রিয়াসাত আজিম এবং একই সাথে মুশফিক বাবু ভাই, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে বিপিএল এর অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, সবচেয়ে বড় বিতর্ক যেটা পারিশ্রমিক বিতর্ক, সেটা নিয়েও কথা বললাম। দর্শক, আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তো এখন সব দেশেই আছে, কিন্তু তার মধ্যে নিজেদেরকে আলাদা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে বিপিএল কর্তৃপক্ষ একই সাথে বিসিবিকে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। তো এই ছিল আজকের বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।